হে মহাপ্রবল বলি, হে মহাপ্রবল বলি, কত অসংখ্য গ্রহ তারা তপন চন্দ্র ধারণ করে তোমার বাহু, নরপতি ভূমাপতি হে দেববন্দান। হে মহাপ্রবল বলি, হে মহাপ্রবল বলি, ধন্য ধন্য তুমি মহেশ, ধন্য ধন্য তুমি মহেশ, ধন্য গায়ে সর্বদেশ, স্বর্গে মর্তে বিশ্বলোকে এক ইন্দ্র। হে মহাপ্রবল বলি, হে মহাপ্রবল বলি, অন্ত নাহি জ্ঞান, অন্ত নাহি জ্ঞান, মহাকাল মহাকাশ গীত ছন্দে করে প্রদক্ষিণ, অন্ত নাহি জানে, মহাকাল মহাকাশ গীত ছন্দে করে প্রদক্ষিণ, তব অভয় চরণে শরণাগত গত দীনহীন। হে রাজা, হে রাজা বিশ্ববন্ধু, হে মহাপ্রবল বলি, হে মহাপ্রবল বলি। স্বামী সদাশিবানন্দের মধ্যাহ্নই চলছে। কালিদাসবাবু শিল্পকলার বিশেষ অনুরাগী ছিলেন এবং ওই বিষয়ে তিনি বিস্তর পড়াশোনা করেছিলেন। একদিন তিনি ঘরে ঢুকে বসা মাত্রই তাঁর চিন্তা তরঙ্গ এবং মনের ভাব স্বামীজির মধ্যে অনুরণিত হয়। সঙ্গে সঙ্গে তার মুখের স্বাভাবিক অভিভক্তি, কণ্ঠস্বর, দেহের ছন্দ সব কিছুই যেন বদলে যায়। কালিদাসবাবুর মুখের দিকে একবার চেয়েই তিনি চিত্রকলা এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে থাকেন। এমনকি বিভিন্ন দেশের পোশাক আশাক, জল হাওয়ার সঙ্গে তাদের কতটা সম্পর্ক এবং তাদের ব্যঞ্জনা এসবের উপরে আলোকপাত করলেন। সেদিন এমনভাবে তিনি কথা বলছিলেন যে মনে হচ্ছিল তিনি শিল্পীদের সবাই জ্ঞানগর্ব এবং মনোজ্ঞ একটি বক্তৃতা দিচ্ছেন। স্বামীজির অবস্থা হয়ে গেল ওই ওনার কালিদাসবাবুকে দেখা মাত্র। বাস্তবিক তিনি যে শিল্পী এবং চিত্রকর নন সেই মুহূর্তে কারো সে কথা মনে হচ্ছিল না, বরং এটাই বোধ হচ্ছিল ছবি ও তার ধ্যান জ্ঞান সব যেন, এবং তিনি যেন জীবনভর রং তুলি নিয়েই কাটিয়েছেন। রঙের ঐক্যতান, বর্ণবিন্যাস, লাবণ্য, বিভিন্ন দৃষ্টিকোণ, শরীর সংস্থান, বিভিন্ন দেহভঙ্গিমা ইত্যাদি কোনো বিষয় না তিনি বললেন। আমি তখন অপরিণত, তাই বিষয়গুলি সম্যক অনুধাবন করতে পারিনি।
তবে এইটুকু বুঝেছিলাম, চারু ও কারুকলার উপর স্বামীজি সেদিন চমৎকার একটি বক্তৃতা করেছিলেন। তারপর স্বামীজি ইতালি, ফ্রান্স, চীন, পারস্য, জাপান এবং বৌদ্ধ যুগ ও ভারতের মুঘল আমলের চিত্ররীতি ও প্রকরণ নিয়ে একটি তুলনামূলক আলোচনাও করেন। আর একবার স্বামীজি ফ্রান্সের এক নামী রঙ্গালয়ে আমন্ত্রিত হয়ে নাট্যাভিনয় দেখতে গিয়েছিলেন। ওই থিয়েটারের ড্রপ সিন বা পর্দাগুলি ছিল দেখার মতো, কারণ এক বিখ্যাত শিল্পী ওইগুলি এঁকেছিলেন। সেই শিল্পীর নামডাক এবং কাজের কদর তখন এতই বেশি যে দলে দলে মানুষ প্যারিসের এই অন্যতম শ্রেষ্ঠ রঙ্গমঞ্চে এসে ভিড় করতেন। স্বামীজি ফরাসি ভাষা জানতেন, কাজেই নাটকটি বুঝতে তার কোনো রকম অসুবিধা হচ্ছিল না। অভিনয় দেখতে দেখতে হঠাৎ স্ক্রিনের একটি অংশের দিকে চোখ পড়ায় তিনি দেখলেন সেখানে এমন কতগুলি কলাকৌশলগত ত্রুটি আছে যা ইচ্ছে করলেই শুধরে নেওয়া যায়। অভিনয় শেষ হলে তিনি ম্যানেজারকে ডেকে পাঠান। ম্যানেজার তো এলেনই, তার সঙ্গে শিল্পীরাও। মাননীয় ও বিখ্যাত অতিথির মতন জানার জন্য তারাও তখন উদ্গ্রীব। অতিথির মতামত। স্বামীজি তখন একটি বিশেষ দৃশ্যপটের কোথায় কী ত্রুটি রয়েছে তা বুঝিয়ে দিলেন। শিল্পীরা তো অবাক, কারণ যে ছবিটির খুঁত তিনি ধরে দেখালেন সকলেই ধারণা ছিল সেটি একটি অনবদ্য শিল্পকর্ম। অভিজ্ঞ সমঝোতাদারের চোখে ওই ত্রুটি ধরা পড়েনি। স্বামীজির কথায় শিল্পী তার ত্রুটি স্বীকার করলেন এবং পটে চিত্রিত নরনারীর ভাবের সামঞ্জস্য আসার ব্যাপারে স্বামীজির পরামর্শ শুনে তিনি যার পর নাই খুশি হন। তিনি বুঝলেন অন্যান্য বিষয়ের মতন অঙ্কনবিদ্যাতেও স্বামীজির প্রগাঢ় জ্ঞান। আমরা আরও একটি ঘটনার কথা শুনেছি। ইংল্যান্ডে থাকার সময় একদিন স্বামীজি মিস মুলার আরও দু একজনের সঙ্গে তর্কশাস্ত্রে খ্যাতিমান অধ্যাপক ভেনের কাছে যান। মিস মুলার ভেনের ছাত্রী ছিলেন। তর্কশাস্ত্র চর্চা করেই অধ্যাপক তার সারা জীবন কাটিয়েছেন ভেন, এবং ওই বিষয়ে তার অগাধ পাণ্ডিত্যের জন্য সমগ্র ইউরোপে তার সুনাম ছড়িয়ে পড়েছিল। তার লজিক অফ চান্স বইখানিও এই কারণে সমাদৃত। ভেন স্বামীজির কথা শুনেছিলেন, কিন্তু নিজের আধ্যাত্ম বিষয়ে তার বিশেষ আগ্রহ না থাকায় তর্কশাস্ত্র নিয়ে দুজনে আলাপ আলোচনা চলতে লাগলো। স্বামী যখন ন্যায়ের উপর বলতে আরম্ভ করলেন, তখন বিস্মিত অধ্যাপক ভাবতে লাগলেন তারই মতো ওই ভারতীয় সন্ন্যাসী সারা জীবন শুধু ন্যায়শাস্ত্র চর্চাই করেছেন। তার অস্পষ্ট স্বগতোক্তি শোনা গেল। আজ ভারতের একজন নৈয়ায়িক পাশ্চাত্যের আর এক নৈয়ায়িকের সঙ্গে দেখা করতে এসেছেন। চিত্রকলার প্রসঙ্গেই আবার ফিরে আসি। চিত্র শব্দের উৎপত্তি সংস্কৃত চিত থেকে, অর্থাৎ যা আমাদের চিতকে প্রকাশ করে তাই চিত্র। যে মুহূর্তে স্বামীজির মনটি অন্তর্মুখ হয়ে চিদাকাশে অর্থাৎ অনন্ত মহাশূন্যে বিলীন হতো, অমনি চিত্রকলার সব তত্ত্ব এবং তার বিচিত্র বহুমুখী অভিব্যক্তি মানসপটে ফুটে উঠত। যেখানে যত ছবি তিনি দেখেছেন সবই তার মনের আকাশে একে একে ভেসে উঠত। তিনি প্রায় বলতেন, কোনো কিছু দেখার সঙ্গে সঙ্গেই সেটি আমার মনের অবচেতন স্তরে চলে যায়, আবার দরকার মতো তার চেতন স্তরে ফিরে আসে। তিনি আরও বললেন, আমি যখন শঙ্করের মস্তিষ্কে ধ্যান করি তখন শঙ্কর হয়ে যায়, আবার যখন বুদ্ধের মস্তিষ্কে ধ্যান করি তখন বুদ্ধ হয়ে যায়। এমনকি কোনো একটি বিশেষ বিষয়ে যখন একাগ্র হয়ে মনোসংযোগ করি তখন সেই বিষয়ে সম্পর্কিত আমার অজ্ঞাত তত্ত্ব ও তথা এবং যা আগে কখনো ভাবিনি তেমন নতুন ভাবনা আমার জ্ঞানবোধের গোচরে এসে পড়ে। তখন আত্মবিস্মৃত হয়ে আমি যা অনুভব করছি তাই অনর্গল বলে যাই। জানোই তো, আমি সাধারণ মানুষ, আমার বিদ্যাবোধি বিশেষ নেই। ইংল্যান্ডে বক্তৃতা দেওয়ার সময় তিনি তার এই অসাধারণ মানসিক শক্তির পরিচয় দিয়েছেন। সেদিন আমরা সকলে সারাদিন স্বামীজির আশ্চর্য প্রতিভার এই বিশেষত্বের কথাই শুধু ভেবেছি। কী করে একজন দার্শনিক হয়েও কেবল ছবি এবং রঙের কলাকৌশল নিয়ে অনর্গল বলে গেলেন, সে রহস্য আমাদের বোধগম্য হলো না।